সিরিয়াতে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না এখনো। তুরস্ক বলছে যে প্রায় 1 মাস আগে থেকে তারা জানছে এবং তাদের সাথে যোগাযোগ হয়েছে। তো এই পুরো জিনিসটা পুরো কিছুটা একটা বৃহত্তর প্ল্যানের অংশ বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো ব্যাপার হলো আপনার গত 13 বছরে সিরিয়ায় যেটা হয়েছে, যে সিভিল ওয়ারটা হয়ে গেল, এর থেকে খারাপ আর কি হবে, এটা আমরা মানে আশা করতে পারি যে ভালো একটা কিছু হোক। আপনার এই যে সিরিয়া যেটা হলো, এটা তো সেই আরব স্প্রিং থেকেই শুরু হয়েছিল। সিরিয়াতে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না এখনো। এটা কেন, এরকম কেন মনে করছেন সৈয়দ মাহমুদুল্লাহ? যিনি বা যে নেতার নেতৃত্বে এটা হয়েছে তিনি হচ্ছেন হায়াত তাহরির শাম। সিরিয়ার এই প্রতিষ্ঠানটা ইনি আগে অত্যন্ত কট্টর ইসলামী জঙ্গি গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ছিলেন তরুণ বয়সে। তার পরবর্তীতে তিনি আস্তে আস্তে ওখান থেকে সরে এসছেন বলে তার বক্তব্য, এবং সম্ভবত ওয়েস্টার্ন মিডিয়া এমন হতে পারে যে আমরা এখন অনেক কিছুই, যেমন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তারা বিস্মিত হয়ে গেছেন। বিস্মিত হওয়ারই কথা, এত তড়িৎ গতিতে, একেবারে বিদ্যুতের মতো গতিতে তারা ক্ষমতা নিয়ে নিল। এটা বাশার পালিয়ে গেলেন, কিন্তু ঘটনাটা এমন তো না হতে পারে যে পাশ্চাত্যে যারা বিস্ময় প্রকাশ করছেন তাদের সাথে এই ব্যক্তির গোপনে একটা যোগাযোগ ছিল। মানে এখন তো সর্বশেষ খবর, একটু আগে আপনি যখন বলছিলেন শ্বশুর হওয়ার আগে তুরস্ক বলছে যে প্রায় 1 মাস আগে থেকে তারা জানছে এবং তাদের সাথে যোগাযোগ হয়েছে। তুরস্কই যদি জানে, সিআইএ জানে না, বা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো জানে না, তাদের সাথে যোগাযোগ নেই। পুরো জিনিসটা মধ্যপ্রাচ্যে এখন যে ঘটনাটা আপনি দেখুন, আকস্মিকভাবে হঠাৎ করে লেবাননে আক্রমণ করা হলো, লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ করলো ইসরায়েলিরা। প্রথমে কিভাবে আক্রমণ করলো, তাদের যে কতগুলো মানে ফোন সিস্টেম থাকে সেগুলা হঠাৎ বাস্ট করা শুরু হলো, বিস্ফোরণ হলো। এইগুলা তারা আগের ভাগে তার ওগুলাতে ঢুকিয়ে দিয়েছিল। তো এই ধরনের, তারপর তাদের যে লিডার দীর্ঘদিন থেকে তিনি ছিলেন হাসান নাসরাল্লাহ, তাকে খুন করা হলো। এরপর সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালানো হলো, সেখানে বিপুল সংখ্যক লোক মারা হলো, মানে দেশের অনেকাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। যাই হোক, এই একটা গেল সেখানে। এর গাজা তো অলমোস্ট ধ্বংসই করে দেওয়া হয়েছে। এগুলা করেছে, তারপরে হুতিদেরকে ওখানে অনেক দুর্বল করেছে ইয়েমেনে। তো এগুলো করে, এবং আপনার জর্ডানের পশ্চিম তীরে যেটা আব্বাসের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা চালাচ্ছে, প্যালেস্টাইন অথরিটি, সেটাও সেখানে অনবরত তারা হামলা চালাচ্ছে ইসরায়েল করলে পুরো এলাকাটা। এবং সিরিয়াতে এর আগে আপনার আক্রমণ করে সিরিয়াতে ইরানি দূতাবাসে আক্রমণ করে সেখানে ক্ষতি করেছে, একজনকে মেরেছে, সে ইরানের ভিতরে যে আরেকজনকে মেরেছে। তো এই যে এই কাণ্ডগুলো করে ইরানকে অনেক দুর্বল করা হয়েছে, ইরানের হাত পা পাখাগুলো এখন খর্ব করে ফেলা হয়েছে। তো এই পুরো জিনিসটা পুরো কিছুটা একটা বৃহত্তর প্ল্যানের অংশ বলে মনে হচ্ছে। এখন এই যে সর্বশেষ আপনি দেখলেন সিরিয়া, ইসরায়েল কি করেছে, ইসরায়েলের এবং সিরিয়ার মধ্যখানে যে আপনার প্রত্যেক দেশের সীমান্তবর্তী একটা নো ম্যানস ল্যান্ড একটা এরিয়া থাকে, সেখানে ওইটা একটু এলাকা থাকে 50 গজ বা 100 গজ থাকে, ওখানে কোনো দেশ প্রবেশ করে না, এটা মুক্ত রাখা হয়। ব্যাপার জন্য অতিক্রম করে তারা কোন কোন এলাকায় নিজেরা ঢুকে গেছে বলে তাদেরই বক্তব্য এসেছে। এবং তারা ভিডিও দেখা যাচ্ছে, এবং তারা আরো কি করেছে, মানে আরেকটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে সিরিয়ার ভিতরে কেমিক্যাল ওয়েপন্সের ডিপো বলে বা এই ধরনের কিছুর উপরে তারা আক্রমণ করেছে। এখন সত্যি সত্যি যদি কেমিক্যাল ওয়েপন্সের ডিপোর উপরে তারা আক্রমণ করে থাকে, ওখান থেকে কেমিক্যাল গুলো তো ছড়াবে, লোকের উপর আক্রান্ত হলে লোক ক্ষতি, কিন্তু কেমিক্যাল গুলো বাতাসে ছড়ালেও তো সেটা বিষাক্ত জিনিস তৈরি করবে আশেপাশে। একটা হয়তো 1 মাইল 1 বর্গ মাইল এলাকা, 5 বর্গ মাইল, আমরা জানি না। এবং একটা তো ডিপো না, অনেকগুলো হয়তো ডিপো আছে, এই একটা। আবার যুক্তরাষ্ট্র ওই দেশে বিভিন্ন ঘাটির উপরে আক্রমণ করছে, তারা বলছে যে ইসলামিক স্টেট
বা ইসলামী খেলাফত এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী যারা আছে তাদের স্থাপনাগুলোর উপর আক্রমণ করছে। ফলে কোঅর্ডিনেশন হচ্ছে অনেক কিছু, কেন যেন মনে হচ্ছে পুরো জিনিসটা দীর্ঘদিন থেকে পরিকল্পিত একটা ঘটনার অংশ। এবং আপনি দেখুন, ও আরেকটা কথা হচ্ছে কিভাবে মানে বাশার আসাদকে পালাতে হলো, যদি বাশারকে পালাতে হতো না যদি রাশিয়ার ইউক্রেন যুদ্ধে কিন্তু মানে রাশিয়া ক্ষতিগ্রস্ত দুর্বল না হতো। যে আশঙ্কা করা হচ্ছে, এই আশঙ্কা কি এখানে একটি সিরিয়া মধ্যপ্রাচ্যের দেশ বলেই কি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আশঙ্কার মধ্যে পড়ে গেছে, এরকম কিছু আশঙ্কা, নাকি বাস্তবতাও এরকম যে এরা এখানকার জনগণ এটা চায়, ওরা ইসলামিক শাসন চায়, ইত্যাদি চায়? ডক্টর মুনির মোস্তফা আলী, আশঙ্কা তো কিছুটা থেকে যাবে। যেমন ধরেন ইরাকে যেটা হয়েছিল, ইরাক আর সিরিয়ার দেখেন মানে প্যারালেল স্টোরি। মানে ইরাকে আপনার সুন্নি মাইনরিটি, তারা বহু বছর যাবৎ সাদ্দামের লিডারশিপে তারা সেই দেশটা শাসন করেছে। সেই দেশ থেকে সেই সাদ্দামের শাসন যখন চলে গেল, তখন মনে করা হয়েছিল যে সাইটরা একত্রিত হয়ে দেশটা চালাবে। কিন্তু সেখানে দেখেন মানে আরব সোসাইটি কিন্তু আপনার ট্রাইবাল সোসাইটি, সেখানে কিন্তু সাইটটা কিন্তু একে অন্যের সাথে, এক ট্রাইবের সাথে আর এক ট্রাইবের বনিবনা হচ্ছে না। তো সেরকম একটা আশঙ্কা আছে। আপনার সিরিয়ায় আপনার আসাদের যে গোত্র, সেই গোত্র তো আপনার 10% সিয়াইট, বাকি 90% আপনার সুন্নি। তো ব্যাপার হলো আপনার গত 13 বছরে সিরিয়ায় যেটা হয়েছে, যে সিভিল ওয়ারটা হয়ে গেল, এর থেকে খারাপ আর কি হবে, এটা আমরা মানে আশা করতে পারি যে ভালো একটা কিছু হোক। এই যে আপনি মাহমুদুল্লাহ ভাই প্রথমে একটু আশ্চর্যান্বিত হয়েছে, পরে আবার বলছেন যে না, আমি আশ্চর্যান্বিত হইনি। আপনি দেখেন এখানে সিরিয়ার আসাদকে কারা প্রোটেক্ট করেছে, 3টা গ্রুপ। একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে আপনার ইরান, আর একটা হচ্ছে হেজবুল্লাহ। এখন দেখেন ইরানের অবস্থা খুবই উইক, হেজবুল্লাহ তো নেই বললেই চলে, হেজবুল্লাহ তো ডেসিমেটেড, আর রাশিয়া তো ওখানে ইউক্রেনে ব্যস্ত। কাজেই এই সমস্ত যখন হচ্ছিল, যখন হেজবুল্লাহকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছিল, ইরানকে যখন নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, তখন আমি তো আশঙ্কা করেছি যে এরপরে আসাদকে কে প্রোটেক্ট করবে। আসলে তো তাকে তো প্রোটেক্ট করার মতো কেউ থাকলো না, সেটাই হয়েছে আর কি। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো দেখেন ইরান যে একটা উইক পাওয়ার, সেটা প্রমাণিত হয়ে গেছে এবছর। হেজবুল্লাহও তাকে যেটা মনে করা হয়েছিল, তার সম্পর্কে যেটা বলা হয়েছিল, শেষ পর্যন্ত দেখা গেল তারাও তো কিছুই না। তো এখানে যেটা এই সিরিয়ার ব্যাপারে যেটা প্রমাণিত হলো, সেটা হচ্ছে মানে আপনার তুরস্ক একটা বড় ধরনের, মানে মিডল ইস্টে আপনি দেখেন আরবদের মধ্যে কোনো বড় পাওয়ার থাকলো না, আরবদের মধ্যে কোনো শক্তিশালী পাওয়ার নেই। অবশ্যই ইরান তো পার্সিয়ান, আপনি যদি মানে টাকা পয়সার দিক দিয়ে করেন, চিন্তা করেন, তাহলে সৌদি আরবিয়া একটা ইকোনমিক পাওয়ার, বা ইউএই। কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আপনার মানে মিলিটারি পাওয়ারের দিকে এখন দেখা গেল যে তুরস্ককে বলা যায় যে ওই এলাকায় সে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হলো। এবং সে যেহেতু এই যে এটা হয়ে গেল, আপনার যে অভ্যুত্থানটা হয়ে গেল, তার পিছনে যেহেতু টার্কি আছে, হয়তো আমরা এটা আশা করতে পারি যে একটা পিসফুল ট্রানজিশন বা একটা অর্ডারলি ট্রানজিশন ওখানে হতে পারে। এবং আমি আশা করব যদি ওখানে একটা ডেমোক্রেসি হয়ে যায়, মানে সেটা যতটাই আপনার ডিফেক্টিভ ডেমোক্রেসি হোক, আপনার দেখেন ইরাকে একটা ডেমোক্রেসি তো আছে, তার পাশে সিরিয়ায় একটা ডেমোক্রেসি এসে গেল, লেবাননের ডেমোক্রেসি আছে, ওদিকে ইসরায়েলে তো আছে। এখন এটা হয়তো আরবদের জন্য একটা ভালো কিছু হতে পারে। দেখা যাবে যে এটা অন্যান্য দেশে সংক্রামিত হবে, হয়তো দেখা যাবে এখানে হয়তো আরবদের একটু আমি কি বলবো, আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে যে এই আসাদ চলে গেল, এরপরে হয়তো কে যাবে তার তো ঠিক নাই। পাশে তো কিং আবদুল্লাহ আছে, সে জর্ডানে, এরা হয়তো একটু ভয়ের মধ্যে থাকবে। এবং আমি আশা করব যে এরকম একটা কিছু হোক, আবার সেই আরব স্প্রিং যেটা আমরা দেখেছিলাম এবং যেটা দেখে আমরা একটু আশান্বিত হয়েছিলাম, সেটা যদি আবার ফিরে আসে। আপনার এই যে সিরিয়া যেটা হলো, এটা তো সেই আরব স্প্রিং থেকেই শুরু হয়েছিল। সেটা অনেক দিন লেগেছে, শেষ পর্যন্ত আউটকামটা একটা ডিক্টেটরকে তারা বিদায় দিয়েছে। তো এইভাবে একটা একটা করে ডিক্টেটর চলে গেলে এটা আরবদের জন্য ভালো।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।